শীতের সন্ধ্যায় মালতী দেবী বসে বসে চা খাচ্ছে এমন সময় তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। মালতী দেবী গিয়ে দরজা খুলতেই সে যেটা দেখতে পায় সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখে তার ছেলে সূর্য এবং তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। এই বাবু, এটাকে কাকে নিয়ে এসেছিস তুই? আরে কেমন পাগল মেয়ে, এই ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তাও আবার সোয়েটার ছাড়াই। দেখছো তো ঠান্ডায় কাঁপছে, তাও বাইরে দাঁড় করে রেখেছো কেন বলো তো? ভিতরে ঢুকতে দাও, সব বলছি এক এক করে। সূর্যর কথা শুনে মালতী দেবী তাদেরকে ঘরের ভেতরে ঢুকতে দেয়। এটা তোমার বউ মামা, ওর নাম আলো। আমরা আজই কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি। আর ও খুব সাধারণ বাড়ির জামা পরেই বেরিয়ে এসেছে, তাই ওর গায়ে সোয়েটার নেই। তোমার একটা ভালো সোয়েটার ওকে পরতে দাও তো, বেচারা খুব কষ্ট পাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, আবার আমাকে বলছিস তোর এই পালিয়ে বিয়ে করা বউকে নিজের সোয়েটার দিতে? কখনো না। আমি ভেবেছিলাম আমি তোকে ভালো শিক্ষা দিতে পেরেছি, কিন্তু ওরে বাবা, তোমরা মা ছেলে মিলে এখনই ঝগড়া শুরু করে দিলে। আমাকে একটা সোয়েটার দাও আগে, আমি আর পারছি না, আমি তো ঠান্ডায় কেঁপে যাচ্ছি, খুব শীত করছে আমার। তুমি কি ছেলেদের সোয়েটার পরবে? তাহলে আমি দিচ্ছি, চলো। মা তো সোয়েটার দেবে না বলছে। দেখুন মা, আপনি মানুন আর নাই মানুন, আমি এখন আপনার বৌমা, আর আপনার ছেলে নিজে আমাকে এখানে নিয়ে এসেছে সংসার করতে। আপনি কি চান আমাদের এই বিবাহিত জীবনের প্রথম রাতেই আমার ঠান্ডা লেগে মৃত্যু হোক, আর আপনার ছেলে বিপত্তি হয়ে যাক, আর আমি ভূত হয়ে সারা জীবন আপনার মাথায় নেচে বেড়াই? চান না তো? তাহলে একটা সোয়েটার দিন। আলো গড়গড় করে একটার পর একটা এমন এমন কথা বলতে থাকে যে মালতী দেবীর আর কিছু বলারই থাকে না। আলোর কথা শুনে সূর্য মুখ চেপে হাসতে থাকে। মালতী দেবী বাধ্য হয়ে আলোকে নিয়ে তার ঘরে চলে যায় এবং নিজের আলমারি থেকে বেশ কয়েকটা পুরানো সোয়েটার এনে দেয়। আলো দেখতে পায় যে তার শাশুড়ি মায়ের কাছে অনেক ভালো ভালো সোয়েটার থাকা সত্ত্বেও সে আলোকে খুবই পুরানো এবং খুব ম্যারম্যারি রঙের সোয়েটার দিচ্ছে। এই দেখে আলো খুবই বিরক্ত বোধ করে। আপনি এমন নিষ্ঠুর কেন একজন সদ্য বিবাহিত মেয়েকে এরকম ধূসর রঙের সোয়েটার পরতে দিচ্ছেন? আমি এটা পরবো না, আমি ওই গোলাপি রঙের সোয়েটারটা পরবো, আমাকে ওটা দিন। তুমি যদি বাড়িতে লাখ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে, তাহলেও আমি তোমাকে ওই সোয়েটারটাতে হাত দিতে দিতাম না। আর তুমি এরকম ভাবে আমার ছেলের মাথা খেয়ে ওকে বদবুদ্ধি দিয়ে বিয়ে করলে, খালি হাতে আমার বাড়িতে এসে আমার পছন্দের সোয়েটার আমার থেকে চাইছো আবার? সূর্য, আমি ওই গোলাপি রঙের সোয়েটারটাই পরবো, ওটা না দিলে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাব, কিন্তু আমি সোয়েটার পরবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ। কিরকম নির্লজ্জ মেয়ে গো তুমি, এভাবে শাশুড়ির সঙ্গে কেউ কথা বলে? আমার বাড়িতে এসে তোমার 1 ঘন্টাও হয়নি, আর এরই মধ্যে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমার জীবনটা কেমন ছালাফালা করতে চলেছো। আমি কিছুতেই ওটা দেব না, এই আমি বলে দিলাম। আর এই সোয়েটারটা না পাওয়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। হয় আমি ওই সোয়েটারটা পরে ঘর থেকে বেরোবো, আর না হলে ঠান্ডায় সারা রাত কেঁপে কেঁপে মরে যাবো। শুধু শুধু একটা সোয়েটার নিয়ে এত ঝামেলা করো না। আমি তোমাকে কালকে একটা নতুন আর এর থেকেও ভালো সোয়েটার এনে দেবো, কথা দিচ্ছি। মাকে তো কখনো বলিসনি ভালো সোয়েটার এনে দিবি? বউ একদিন বাড়িতে আসতে না আসতেই এভাবে ভোল পাল্টে দিলি? তার মানে এতদিন আমার এত কষ্ট করে তোকে মানুষ করাটা বিফলে গেল? বিয়ে করে বউ আনার সাথে সাথেই বাড়িতে এরকম অশান্তি শুরু হবে সূর্য ভাবতে পারেনি। আর এসব সহ্য করতে না পেরে সে রাগে গটমট করতে করতে নিজের ঘরে চলে যায়। তার পেছন পেছন আলো নিজের ঘরে যায়। আলোর এতই জেদ ছিল যে সে সত্যি সত্যি সেদিন কোনো সোয়েটারই পরে না। অবশ্য কম্বল গায়ে দিলে সোয়েটারের দরকার পড়ে না। এভাবে সেই দিনটা কোনো রকমে কাটে। পরের দিন সকাল হতেই আবার সোয়েটার নিয়ে অশান্তি শুরু হয়ে যায়, কিন্তু এবার কারণটা ছিল একেবারে অন্য। এবার সত্যি সত্যি আলোর নতুন এবং সুন্দর একটা সোয়েটারের দরকার ছিল, কারণ নতুন বউকে দেখতে আসা অতিথিদের সামনে আলোকে সেজে গুজেই বসতে হবে। আমি কথা দিচ্ছি, আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা খুব সুন্দর সোয়েটার নিয়ে আসবো। আজ আপাতত ঘরে যা আছে সেগুলো পরেই দিন কাটিয়ে নাও। এভাবে নিজের উপর জেদ করে সোয়েটারটা খারাপ করো না, বুঝেছো? মায়ের ঘরে যে সোয়েটারটা আছে, যেটা মা একেবারেই দিতে চাইছে না, আমার একদম অবিকল ওরকমই একটা সোয়েটার চাই। যদি ওটা আমাকে এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো, তা না হলে আমি এভাবেই থাকবো। তুমি এরকম বোকা বোকা জেদ কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম কেউ করে? মা কি ভাববে বলো তো? এমনিতেই মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে মাকে কষ্ট দিয়েছি। আমি এরকম ছোট ছোট কারণে মাকে বিরক্ত করতে চাই না। তাহলে আমাকে কথা দাও, ওটার থেকেও ভালো একটা সোয়েটার আমাকে এনে দেবে। যদি এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো, না হলে নয়। এই সামান্য সোয়েটার নিয়ে এত ছেলে মানুষই করবে যদি জানতাম, তাহলে এইভাবে ওকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম না।
ওর বাবা ওকে যেখানে বিয়ে দিচ্ছিল সেখানেই বিয়ে দিলেই ভালো হতো। ধুর বাবা। এসব ভাবতে ভাবতে সূর্য সেখান থেকে চলে যায়। আরো বেশ কিছুক্ষণ এভাবে সময় কাটে। মালতী দেবী তার বৌমাকে জ্বালাবে বলে সেই গোলাপি রঙের সোয়েটারটা পরে বাইরে আসে। আলো তার শাশুড়ি মাকে নিজের পছন্দের সোয়েটারটা পরতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে তার শাশুড়ি মায়ের গা থেকে সোয়েটারটা খুলে নিতে পারবে। আসলে এতদিন আলো যখন যেটা চেয়েছে সেটা শুধু একটা নয়, বরং 4-5টা করে একসঙ্গে পেয়েছে। আর শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই সামান্য একটা সোয়েটার চেয়ে তাকে এত কথা শুনতে হয়েছে দেখে আলোর রাগ এবং জেদ দুটোই বেড়ে যায়। এই ঝগড়ুটে বউয়ের মুখ দেখতে আবার বাড়িতে লোকজন আসবে। আমি যদি পারতাম নিজেই সবাইকে জানিয়ে দিতাম যে এই মেয়ের জন্য কেউ যেন সময় নষ্ট না করে। আসলে আপনি ওদের সময়ের কথা ভাবছেন না। ওরা এখানে এলে ওদের আপ্যায়ন করতে আপনার টাকা খরচ হবে, আপনি সেটার কথাই ভাবছেন। কখনো না, আমি তো চাই ওরা আসুক। ওরা আসলে তবেই না আমার এই সুন্দর সোয়েটারটা দেখতে পাবে। আমি তো চাই সবাই এটা দেখুক। এরকম সুন্দর সোয়েটার খুব কম লোকের কাছেই পাওয়া যায়। সূর্য বলেছে আমার জন্য এটার থেকেও ভালো সোয়েটার এনে দেবে। আর আমি জানি খুব শিগগিরই আপনার মনের এই অহংকারটা হিংসাই তৈরি হবে। তখন আমিও দেখবো আর হাসবো। ও আমার ছেলে, আমি জানি ও তোমার জন্য কখনোই একটা সোয়েটার আনবে না। আনলে আমাদের দুজনের জন্যই আনবে, না হলে কারোর জন্যই আনবে না, বুঝেছো? এই কথা শুনে আলো প্রচন্ড পরিমাণে রেগে যায়। মালতী দেবী সেই সময় সোফাতে বসে চা খাচ্ছিল। আর এমন সময় আলো হঠাৎ করে আরশোলা আরশোলা বলে এমন জোরে চিৎকার করে ওঠে যে ভয় পেয়ে চমকে গিয়ে মালতী দেবীর হাতে চায়ের কাপটা পুরোটাই তার সোয়েটারের উপর উল্টে যায়। মালতী দেবীর এত পছন্দের এত সুন্দর সোয়েটারটা একেবারেই নষ্ট হয়ে যায়। এই দেখে আলো মনে মনে ভীষণ খুশি হয়। সে আর কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। এভাবে আরো কয়েক ঘন্টা কাটে। সূর্য অফিস থেকে কার জন্য কটা এবং কেমন সোয়েটার নিয়ে ফিরে আসবে সেটা জানার জন্য তার মা এবং স্ত্রী দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সূর্য বাড়িতে এলে দুজনে মিলে তার উপর একেবারে হামলে পড়ে। মালতী দেবী নিজেই সূর্যর ব্যাগ থেকে সোয়েটার বের করে। ওয়াও, কি সুন্দর সোয়েটার! একদম অবিকল আমার পুরানো সোয়েটারটার মতো। একদম একই রকমের রং, একই রকমের ডিজাইন। সত্যি তোর মতো ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সূর্য। আপনি থ্যাংক ইউ বলছেন কেন? এটা তো সূর্য আমার জন্য এনেছে, তাই না সূর্য? মুখটা অমন করে রেখেছো কেন? আজ এই নিয়ে মাত্র 2 দিন আমি তোমাদের বাড়িতে এসেছি, তার মধ্যে কোনো জিনিস আমি চেয়ে পাচ্ছি না। কিন্তু এবার তুমি কি বলবে, এটা আমার নাকি তোমার মায়ের? তুমি যদি সকালবেলা আমার সোয়েটারটা নষ্ট না করতে তাহলে এটা তোমারই হতো। কিন্তু এখন যখন আমার সোয়েটারটা তোমার বদমাইশির জন্য নষ্ট হয়েই গেছে, তখন আমিই এটা নেব। এটা আমার বিয়ের পরে আমার স্বামীর দেওয়া প্রথম গিফট, এটা আমি নেব। আপনারটাতে তো চায়ের দাগ লেগেছে, একটু ভালো করে ধুলেই উঠে যাবে। তুমি ভালো করেই জানো যে চায়ের দাগটা তোমার জন্যই লেগেছে, তাই বেশি কথা না বলে চুপচাপ এই সোয়েটারটা আমাকে দিয়ে দাও। তুমি কি একটাই সোয়েটার এনেছো সূর্য? তোমার মা যে বললো তুমি একটা সোয়েটার আনতেই পারো না। আনলে তুমি দুজনের জন্যই আনবে, না হলে কারোর জন্যই আনবে না। এরপরেও তুমি একটাই সোয়েটার নিয়ে এসেছো। আসলে যেই দোকানে আমি সোয়েটারটা পেয়েছিলাম সেই দোকানে একটা মাত্র সোয়েটার ছিল, আর আমি তো জানতাম না মায়ের কাছে এরকম একটা সোয়েটার আছে, তাই তোমার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো এটা কিছুতেই দেব না। তোদের যা করার হয় তোরা করে নে। এই বলে মালতী দেবী সোয়েটারটা নিয়ে চলে যেতে যাবে এমন সময় আলো সেই সোয়েটারটা নিয়ে টানতে থাকে। বেশ অনেকক্ষণ টানাটানি করার পর সোয়েটারটা একদম বড় এবং ঢিলা হয়ে যায়। সোয়েটারের ডিজাইনও বেশ কিছু কিছু জায়গায় একেবারে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় তারা দুজনেই দুজনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শেষ পর্যন্ত সেই সোয়েটারটা আর কারোরই পরা হয় না। পরের দিন তাদের বাড়িতে অতিথিরা নতুন বউয়ের মুখ দেখতে আসলে আলো এবং মালতী দেবী দুজনেই এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া তাদের সামনে চলে আসে। সারা শহর জুড়ে এরকম শীতের প্রকোপ, আর তোদেরকে দেখে মনে হচ্ছে এখানে শীত এখনো আসতেই পারেনি। সত্যি তোদের এত গরম লাগছে? এরকম বৌমা যার ভাগ্যে থাকবে তার মাথা গরম হওয়াটাই তো স্বাভাবিক। মাথা গরম থেকে আমার গাও গরম হয়ে যাচ্ছে, তাই আর সোয়েটার পরতে হচ্ছে না। আপনারাই তো বলেন কাকিমা যে শাশুড়ি মারা নাকি মায়ের মতো হয়। আপনারা আজ পর্যন্ত কোনো মাকে দেখেছেন মেয়ের সঙ্গে হিংসা করতে? তার আগে তোরা বলতো, তোরা কোনো মেয়েকে দেখেছিস মায়ের সাথে এরকম শয়তানি করতে? কাল ইচ্ছা করেও আমার সোয়েটারের উপর চা ফেলে দিয়েছে।
তার উপর আমার ছেলে আমার জন্য যে সোয়েটারটা আনলো সেটাও টেনে হিচড়ে বড় করে ডিজাইনটা নষ্ট করে দিয়েছে। এরকম কি কোনো সুস্থ মানুষ করতে পারে? ওরে বাবারে, থাম থাম। নতুন বউয়ের মুখ দেখতে এসে বিয়ের 2 দিন পরেই তোদের শাশুড়ি বৌমার মধ্যে এরকম বিশ্বযুদ্ধ দেখতে পাবো, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। আমারও তো সাদের সোয়েটারটা নষ্ট হয়ে গেল, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে, কি আর বলবো। তোরা আমার কষ্টটা দেখছিস না, শুধু আমার ঝগড়া করাটাই দেখছিস। ওই সোয়েটারটা আমি কত বছর ধরে সামনে সামনে রেখেছিলাম, কখনো কাউকে পরতে দেইনি, আর এই মেয়েটা বাড়িতে এসে ওটার উপর চা ফেলে দিল। আপনি যে আমার স্বামীর নিয়ে আসা সোয়েটারটা আমার থেকে ছিনিয়ে নিয়ে সেটার অবস্থা খারাপ করে দিয়েছেন তার বেলা। জানেন কাকিমা, আমি বাবার বাড়ি থেকে একটাও জামা আনিনি, আমার কাছে কোনো সোয়েটারও নেই, তাও মা আমাকে একটাও সোয়েটার দেয়নি। আর এত ভেবে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আমি তোমাদের দুজনের জন্যই সোয়েটার এনেছি। আমরা সবাই ভাবছিলাম শীতে নতুন বউয়ের মুখ দেখতে যাচ্ছি, একটা সোয়েটার না নিলে কি ভালো লাগে, তাই তোমার জন্য সোয়েটার নিলাম। তারপর আবার ভাবলাম আমাদের বান্ধবী যে ছেলে মানুষ, তাতেও যদি দেখে আমরা ওর বান্ধবী হয়ে ওকে কোনো উপহার দেইনি তাহলে হয়তো রেগে যাবে, তাই ওর জন্য একই রকমের একটা সোয়েটার এনেছি। এই বলে কুসুম দেবী তাদের হাতে সোয়েটার দুটো তুলে দেয়। তারা দুজনেই নিজেদের সোয়েটারটা পেয়ে একেবারে বাচ্চাদের মতো খুশি হয়। তারা সাথে সাথে সেই সোয়েটারগুলো পরে নেয়। সেদিন তাদের বাড়িতে বউয়ের মুখ দেখার অনুষ্ঠান খুব মজায় মজায় কাটে। সন্ধ্যাবেলা সূর্য বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এবং মায়ের মধ্যে বেশ ভালোই মিল হয়ে গেছে। তারা আর আগের মতো ঝগড়াও করছে না। এই দেখে সূর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। সূর্য দেখে তারা দুজনেই সুন্দর সুন্দর দুটো সোয়েটারও পরে আছে। তাদেরকে জিজ্ঞাসা করে সূর্য সমস্ত কথা জানতে পারে। সে কুসুম দেবীর এই বিচক্ষণতায় বেশ খুশি হয়। অনেক গল্প হয়েছে, এবার বলো তোমার ফিরতে এত দেরি হলো কেন? কোথায় তোমার 6টায় ফিরে আসার কথা, আর এখন তো রাত 9টা বাজে। আজকে কি অফিসে একটু বেশি কাজ ছিল? না না, কয়েকটা জিনিস খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেল, তবে খুঁজে খুঁজে আমি ঠিক জিনিসগুলোই নিয়ে এসেছি। কি এনেছিস রে খোকা? এমন কি দরকারি জিনিস যার জন্য তোকে 3 ঘন্টা খুঁজতে হলো? আমাকেও দেখা। এই কথা শুনে সূর্য তার ব্যাগ থেকে আরো দুটো সেই গোলাপি রঙের সুন্দর দেখতে সোয়েটার বের করে এবং একটা তার মায়ের হাতে দেয় এবং অন্যটা তার স্ত্রীর হাতে দেয়। তারা দুজনেই এমনিতেই সকাল থেকে অনেক খুশি ছিল। এই ঘটনার পরে তাদের খুশির আর ঠিকানা থাকে না। তারা এই সামান্য দুটো সোয়েটার পেয়ে এত খুশি হয়েছে দেখে সূর্যের এই 3 ঘন্টা যাতায়াত করে দোকানে দোকানে ঘোরার ক্লান্তিটা এক নিমেষেই যেন মিলিয়ে যায়। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তুই আমাকে বাধা দেওয়ার কে শুনি? তুই নিজেও ভালো করে জানিস যে আমি মেহেন্দি প্রতিযোগিতায় নাম দিলে তোরা কেউ ধোপে টিকতে পারবি না। সেই জন্যই তো আমাকে ভয় দেখাতে এসেছিস, তাই না? ভয় কেন দেখাবো? আমি শুধু তোকে এটাই মনে করিয়ে দিতে এলাম যে আমার বাবা এই স্কুলের শিক্ষক। তুই আমাকে সামান্য মেহেন্দি প্রতিযোগিতায় টেক্কা দিতে গিয়ে শুধু শুধু ফেল করে একই ক্লাসে বসে থাকিস না যেন। এই তো ভয় দেখাচ্ছিস, ফেল করার ভয় দেখাচ্ছিস তো। তবে এইসব সামান্য ভয় দেখানো আমার কিচ্ছু যায় আসে না। আমি যখন বলেছি আমি মেহেন্দি প্রতিযোগিতায় নাম দেব, তখন আমি দেবই। আর আমি যখন বলেছি এই প্রতিযোগিতায় আমি জিতবো, তখন আমি জিতবই। দেখি তুই কিভাবে আমাকে আটকাস। আমি কেন আটকাবো? তোর ক্ষমতা থাকলে তুই জিতে দেখা। আমি তো বলছি যার যোগ্যতা থাকবে সেই জিতবে, এটাই তো নরমাল। আজ অব্দি আমাকে মেহেন্দি পরানোতে কেউ কখনো হারাতে পারিনি, তাই তুইও পারবি না। তাই ওটা নিয়ে আমি ভাবছি না, ওকে? আমি ভাবছি যে জিতবে সে হেরে যাওয়া প্রতিযোগীকে কি উপহার দেবে। আমি বলবো যে হেরে যাবে তাকে জয়ী প্রতিযোগী পুরো স্কুলের সামনে সব মেহেন্দি তার গায়ে লাগিয়ে দেবে, আর আমি জানি মেহেন্দিটা কে কার মুখে লাগাবে। তাহলে একেবারে প্রতিযোগিতার দিন দেখা হচ্ছে। আমাকেও তো দেখাতে হবে আমার বাবা মা আমার নাম সৃজনী রেখে কতটা ঠিক কাজ করেছে। এই বলে সৃজনী সেখান থেকে চলে যায়। পায়েল এবং সৃজনী একই স্কুলের একই ক্লাসের ছাত্রী ছিল। তাদের তফাৎ ছিল শুধু একটাই, পায়েল এই স্কুলে 8 বছর ধরে পড়ছে আর সৃজনী এই বছরেই প্রথম পায়েলদের স্কুলে এসে ভর্তি হয়েছে। সৃজনী দেখতে যেমন সুন্দর, তার ব্যবহারও ততটাই ভালো ছিল। আর তার নামের মতোই সেও প্রচন্ড পরিমাণে সৃজনশীল ছিল। তাই নতুন স্কুলে এসে বন্ধু বানাতে তার খুব একটা সমস্যা হয়নি। আর শুধুমাত্র এই কারণেই পায়েল সৃজনীকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না। একদিন, এই তোর সমস্যাটা কি রে? স্কুলে এসে নিজেকে আমার থেকে বড় ভাবছিস নাকি তুই? ভুলেও এরকম ভুল কাজ করিস না, বুঝলি?
না না, আমি তো বড় ভাবিনি দিদি। আমি তো জানতাম না যে তুমি আগের বছর ফেল করে আবার এই ক্লাসেই বসেছো। জানলে এই ভুলটা আমি করতাম না। আমি ফেল করেছি? কে বললো তোকে? তুই জানিস না আমার বাবাকে? আমাকে এমন অপমান করার জন্য তোর কি শাস্তি হতে পারে তুই জানিস? আমি কি করে জানবো তোমার বাবাকে? তুমি আমাকে বলেছো। আর স্কুলের আই কার্ডে তো বাবাদের নাম লেখা থাকে না, তাহলে তুমিও জানতে পারতে আমার বাবার নাম কি। তোর বংশ পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুই আগে বল তোকে কে বলেছে যে আমি ফেল করেছি? শুধু একবার তার নামটা বল। কে আবার? তুমি তো বললে যে আমি যেন তোমার থেকে নিজেকে বড় না ভাবি। তার মানে তুমি আমার থেকে বড়, আর আমার থেকে বড় হয়েও আমার সাথে একই ক্লাসে পড়াশোনা করছো, তার মানে নিশ্চয়ই তুমি ফেল করেছো। সৃজনীর কথা শুনে সারা ক্লাস হো হো করে হাসতে থাকে। পায়েল এই দেখে খুবই লজ্জায় পড়ে। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পায়েল চলে যাওয়ার পরেই তাদের ক্লাসের অন্যান্য ছেলে মেয়েরা সৃজনীর খুবই প্রশংসা করতে থাকে। বাবা, তোর কি সাহস! আমরা কেউ পায়েলের সাথে এইভাবে কথা বলতে পারি না। ওর বাবা তো আমাদের স্কুলের অঙ্কের শিক্ষক, তাই ভয় লাগে যদি পায়েল আমাদের নামে নালিশ করে আমাদের ফেল করিয়ে দেয়। তাই আরে তোরে চিন্তা করছিস কেন? আমি তো আছি। আমি একাই পায়েলে ঝনঝন করা বন্ধ করে দেব। আমার নাম কি আর এমনি এমনি সৃজনী? আমার সৃজনশীলতা এখনো তোরা দেখিসনি। সৃজনীর এমন ব্যবহার, কথা বলার ধরন সবকিছুই সবাইকে মুগ্ধ করে। আর এই জিনিসটাই পায়েলের অস্বস্তির কারণ হয়ে ওঠে। সে সব সময় সব জায়গাতেই সৃজনীকে টক্কর দেওয়ার চেষ্টা করতে থাকে। এমনকি যে বিষয়ে পায়েলের বাবা শিক্ষকতা করে সেই বিষয়ে সৃজনী পায়েলকে বারবার দ্বিতীয় হতে বাধ্য করে। এর ফলে পায়েলের বাবা কুন্তন বাবু বাড়িতে এসে পায়েলকে খুবই বকাবকি করে, সেই সাথে অপমানও করে। প্রত্যেকবার একই জিনিস। আমি ওদের শুধু স্কুলেই পড়াই, তোকে তো বাড়িতেও পড়াই, তাও ওই মেয়েটা তোকে টেক্কা দিচ্ছে কিভাবে? তুই কি মান সম্মান রাখবি না? এবার যদি আমার কাছ থেকে সমস্ত স্টুডেন্ট টিউশনি ছেড়ে সৃজনের প্রাইভেট টিউটরের কাছে ভর্তি হয়, তাহলে কিন্তু তার জন্য তুই দায়ী থাকবি। তুমি তো টিচার, তুমি পারো না ওকে ফেল করিয়ে দিতে আর আমাকে বারবার ফার্স্ট করতে? ক্লাস 8 অবধি তো তাই করলে, এখন আর পারছো না কেন তুমি? 8 অবধি পেরেছি কারণ পুরানো হেডমাস্টার এসবে মাথা ঘামাতেন না, কিন্তু নতুন হেডমাস্টার একদম আলাদা। সে জানে আমার মেয়ে স্কুলেই পড়ে, তাই আমি যাতে পক্ষপাতিত্ব করতে না পারি তাই আমার চেক করার পরে উনি সব খাতা আবার চেক করেন। বাহ, একে এই নতুন মেয়ে আমার লাইফ একেবারে হেল করছে, তার উপর আবার নতুন হেডমাস্টার। স্কুলের শেষ 2 বছর এরা আমাকে শান্তিতে কাটাতে দেবে না। ঝগড়া বিবাদে মন না দিয়ে পড়াশোনা করো, তবে স্কুলের দিনগুলো আনন্দ করে কাটবে। এই বলে কুন্তন বাবু সেখান থেকে চলে যায়। কিন্তু কুন্তল বাবুর কথা শুনে পায়েল প্রচন্ড রেগে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে কিভাবে সে সৃজনীকে হারাবে। সারাদিনে সৃজনীকে ফাঁদে ফেলার জন্য সে কোনো না কোনো চেষ্টা করতেই থাকে। একদিন তাদের স্কুলে এক খবরের কাগজের কোম্পানি থেকে 2-4 জন লোক আসে। আমরা ক্যান্টনমেন্ট পত্রিকা থেকে এসেছি। আমাদের দেশে আজকাল প্রচুর এমন ঘটনা ঘটছে যেগুলো সত্যি আগামী প্রজন্মে অনেক বেশি উদ্বুদ্ধ করে। তাই আমরা চাই তোমাদের মাধ্যমে সেই খবরগুলো সারা দেশের লোকেদের কাছে পৌঁছে যাক। আমাদের মাধ্যমে মানে? আমরা কিভাবে পৌঁছে দেব স্যার? তোমাদের মাধ্যমে মানে তোমাদের আঁকার মাধ্যমে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পড়তে না পারলেও ছবি দেখবে বলে তারা বাবা মায়ের মতো করে খবরের কাগজের পাতা উল্টাতে থাকে। তাই আমরা চাই তারা তোমাদের আঁকা দেখে জানুক, বুঝুক যে আমাদের দেশে কোথায় কি চলছে। তোমরা যারা ভালো আঁকবে তাদের সবার আঁকা আমরা আমাদের কাগজে ছাপাবো। এই স্কুলে আমার থেকে ভালো যে কেউ আঁকতে পারে না সেটা বোধহয় সৃজনীকে বাদ দিয়ে সবাই জানে। আমার আঁকা আর মেহেন্দির প্রশংসা করেনি এমন খুব কম লোকই আছে। এই খবরের কাগজে আমার আঁকাই ছাপা হবে। মৃণাল বাবুর কথা শেষ হলে সবাই আঁকা প্রতিযোগিতার তোড়জোড় করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে তাদের প্রতিযোগিতা শুরুও হয়ে যায়। 1 ঘন্টা পরে যে যার আঁকা সব মৃণাল বাবুর কাছে জমা দেয়। কিছুক্ষণের মধ্যেই জয়ী ছাত্রছাত্রীদের নাম নেওয়া শুরু হলে পায়েল আগে থেকেই স্টেজের সামনে চলে আসে। নিজের জায়গা ছেড়ে এখানে এলি কেন? শুধু শুধু স্টেজের সামনে ভিড় বাড়ছে। সৃজনীর সাথে থেকে থেকে তোর খুব মুখ চলছে তাই না? তুই জানিস না প্রতিযোগিতায় কে জিততে পারে? আমি আসবো না তো কে আসবে এখানে? তুই আসবি? পল্লব আর কোনো কথাই বলে না। কিছুক্ষণ পরে মৃণাল বাবু জানায় তাদের প্রতিযোগিতায় সৃজনী প্রথম হয়েছে আর পায়েল দ্বিতীয় স্থান অধিকার করেছে। পরের দিন খবরের কাগজে সৃজনীর আঁকা ছবি প্রকাশিত হয়। দেখ পায়েল, তোর আঁকা ছবিটা কত ছোট করে এসেছে আর সৃজনীরটা কত বড় করে। অবশ্য এটাই তো স্বাভাবিক, সৃজনীই তো প্রথম হয়েছে। এভাবে বলিস না পল্লব, সবাই আমার বন্ধু, আমরা সবাই তো এক ক্লাসেই পড়ি। নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া ঝামেলা আমার ভালো লাগে না। এসে থেকে আমাকে জ্বালিয়ে মেরে এখন আবার ভালো মানুষই করছে।
দেখ আমি এবার কি করি। এবার আমি বাবাকে বলে স্কুলে মেহেন্দি প্রতিযোগিতা করাবো। ওটাতে আমার থেকে ভালো কেউ হতেই পারবে না কখনো। পায়েল কিছুতেই তার পরাজয় মেনে নিতে পারে না, কিন্তু এই পরাজয়ের কারণে সে নিজেকে বদলে নেওয়ার জায়গায় সৃজনীর ক্ষতি করার চেষ্টা করে। তার বাবা ওই স্কুলের শিক্ষক বলে সে ভুলভাল কাজ করলে তার বাবার অপমান হতে পারে, এসব কথা ভেবেও পায়েল কিছু ক্ষেত্রে শান্ত হয়ে যায়। কিন্তু সে কুন্তল বাবুকে তাদের স্কুলে মেহেন্দি প্রতিযোগিতা করার ব্যবস্থা করতে বলে। নতুন হেডমাস্টার যে কতটা রাগী সেটা তোর ধারণা নেই, তাও আমি বলে দেখব। আমাকে সৃজনীকে হারাতেই হবে বাবা, না হলে আমি নিজের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব প্রতিযোগিতার ব্যবস্থা করো। কুন্তল বাবু স্কুলে গিয়ে হেডমাস্টারকে মেহেন্দি প্রতিযোগিতার কথা জানায়। অদ্ভুতভাবে হেডমাস্টার রাজিও হয়ে যায়। তাদের স্কুলে মেহেন্দি প্রতিযোগিতার কথা ঘোষণা হতেই সারা স্কুল জুড়ে আবার কোলাহল শুরু হয়, আর শুরু হয় সৃজনী এবং পায়েলের লড়াই। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন এগিয়ে আসে। পায়েল এবং সৃজনী দুজনেই খুব করে প্র্যাকটিস করতে থাকে। তারা নিজেদের পছন্দ মতো একজন বন্ধুকে ডেকে নেয় প্রতিযোগিতার দিন তাদের হাতে মেহেন্দি পরানোর জন্য। সৃজনী ডাকে তাদের ক্লাসের একটি মেয়ে মনিকাকে। সেটা জানতে পেরেই পায়েল মনিকার সাথে আলাদা করে কথা বলে। আমি জানি তুই অঙ্কে খুব কাঁচা, কিন্তু আমি চাইলে তোকে অঙ্কে 100-70 পর্যন্ত পাইয়ে দিতে পারি। আমার বাবা বাড়িতেই অঙ্কের প্রশ্নপত্র বানায়, কিন্তু আমাকে কখনো দেখায় না। তুই যদি আমার কথা মতো চলিস, আমি বাবার লকার থেকে তোর জন্য প্রশ্নপত্র চুরি করে এনে দিতে পারি। আমাকে কি করতে হবে এমন কিছু বল যেটা আমি করতে পারবো। তুই সৃজনীর মডেল, আর তোকে আমি প্রতিযোগিতার আগেই ডেকেছি, তার মানে তো তোরও বুঝেই যাওয়া উচিত তোকে কি করতে হবে। তুই এত মাথা মোটা বলেই তোর অঙ্কে এরকম নাম্বার আসে। আমি বুঝেছি, তবুও তুই আমাকে বল আমি কি করব। আমাকে কেউ ঠিকভাবে না বলে দিলে আমি জল খেতেও ভুল করি। কিছুই করতে হবে না, শুধু তোর পুরো হাতে মেহেন্দি পরানো হয়ে গেলে যেভাবেই হোক হাতটা মুছে ফেলবি, আর এমন ভান করবি যে তুই বুঝিসনি কিভাবে মুছে গেল। যদি জামাই লাগে তাহলে আমি তোকে নতুন জামাও কিনে দেব, কিন্তু তুই এই কাজটা ঠিক করে করবি। এই বলে তারা যে যার মতো কাজে চলে যায়। কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সৃজনী এবং পায়েল দুজনেই এক একটা অসাধারণ ডিজাইন তাদের মডেলদের হাতে আঁকতে থাকে। সৃজনীর মা সেদিন প্রথমবার তাদের স্কুলে আসে। তার মেয়ের মেহেন্দি কম্পিটিশনের সবটাই সে ভিডিও করে। সেদিন অনেক ছাত্রীর বাবা মাই উপস্থিত ছিল। দেখতে দেখতে প্রতিযোগিতার সময় শেষ হয়ে আসে। সব প্রতিযোগী এবং তাদের মডেলদের স্টেজে ডাকা হয়। স্টেজের দিকে যেতেই মনিকা ইচ্ছা করে তার জামায় মেহেন্দি পরানো হাতটা মুছে নেয়। তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে সৃজনী, তোমার মডেল হাত মুছে ফেলেছে। আমরা জানতেও পারবো না তুমি কি এঁকেছিলে। তুমি সাইডে সরে গিয়ে দাঁড়াও, বাকিদেরকে স্টেজে আসতে দাও। কমলিকা ম্যাডামের কথা শুনে সৃজনী খুবই দুঃখ পায়, কিন্তু তার মা সঙ্গে সঙ্গে স্টেজে উঠে সৃজনীর হাতের আঁকা মেহেন্দি সবাইকে দেখায়। সমস্ত শিক্ষক শিক্ষিকারা অবাক হয়ে যায়। পায়েল এত কিছু করেও সৃজনীকে আটকাতে পারে না দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এমন সময় মনিকা লক্ষ্য করে তার মা দূর থেকে তাকে চোখ রাঙাচ্ছে। সে মেহেন্দি জামায় লাগিয়ে জামাটা নষ্ট করেছে বলে মনিকা খুব ভয় পেয়ে যায়। সে তার মায়ের উদ্দেশ্যে স্টেজের উপর থেকে চিৎকার করে বলে, তুমি চিন্তা করো না মা, পায়েল বলেছে আমাকে নতুন জামা কিনে দেবে। আমি তো ওর কথা শুনেই মেহেন্দিটা জামায় মুছে ফেলেছি। কিরে পায়েল, আমাকে এবার নতুন জামা কিনে দিবি তো? পায়েল লজ্জায় মুখ নামিয়ে নেয়। সমস্ত শিক্ষক শিক্ষিকার সামনে কুন্তল বাবুও লজ্জায় পড়ে। সেদিনের প্রতিযোগিতাতেও পায়েল হেরে যায়। চিটিং করার জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়। সে মনের দুঃখে বাড়ির দিকে চলে যাবে, এমন সময় সৃজনী সেখানে আসে। জিতে গেছিস বলে আমার মুখে মেহেন্দি লাগাতে এসেছিস, তাই তো? ঠিক আছে লাগা, আমি এটারই যোগ্য। শুরু থেকে নিজে কিভাবে জিতবো তা না ভেবে আমি তোকে কিভাবে হারাবো সেটাই ভেবেছি। সেই জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। আমি তো মেহেন্দি লাগাতে আসিনি, আমি আমার ট্রফিটা ভাগ করে নিতে এসেছি। কারণ আমি জানি তুই অনেক ভালো মেহেন্দি পরাস। বাবা তো বলেছিল তুই জিতবি, কিন্তু তুই তো একটা বোকামি করে দিলি। এই ট্রফিটা হেডমাস্টারের রুমে থাকার কথা, আর আজকে তো তোর মা এসেছে। তাহলে তোর বাবা জানলো কিভাবে আমি ভালো মেহেন্দি পরাই? কারণ আমার বাবা তোকে রোজ স্কুলে দেখে আর তোর ব্যাপারে জানে, আর আমার বাবাই তো হেডমাস্টার। তাই ট্রফিটা আমি আনতে পারলাম তোর সাথে শেয়ার করব বলে। সৃজনীর কথা শুনে পায়েল অবাক হয়ে যায়। সে সৃজনীর কাছে ক্ষমা চায়। তারপর থেকে তারা দুজনেই একে অপরের প্রিয় বন্ধু হয়ে ওঠে।